প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, কূটনৈতিক পত্র। মেঘনায় জাহাজে 7 খুন, কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ। দৈনিক সমকাল, চাকরিবিধি না মেনে জমায়েত কলমবিরতি কর্মকর্তাদের, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা। দৈনিক যুগান্তর, আবারও ক্ষমতা পাচ্ছে ইসি, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ। দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল, হাসিনা পরিবারের দুর্নীতি। কালের কণ্ঠ, শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই, বস্ত্র ও পোশাক খাতে 1 বছরে কর্মী ছাঁটাই। চাকরি হারিয়ে বেক্সিমকোর 50,000 শ্রমিক দিশেহারা। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল। বাংলাদেশ প্রতিদিন আলোচনায় কিংস পার্টি, 43 বিলিয়নের চাপে দেশ, ডিসি এসপিদের ভোট ডাকাতি, হাবিবুল আউয়ালের বিচার দাবি। মানব জমিন, ডেঞ্জার জোন পূর্বাচল। আমাদের সময়, হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি, মেঘনায় জাহাজে 7 জনকে কুপিয়ে হত্যা। খবরের কাগজ, শেখ হাসিনাকে ফেরত দিন, দিল্লিকে ঢাকার চিঠি, বিপিএল মিউজিক ফেস্ট, রাহাত ফতে আলীর গানে মুগ্ধ শ্রোতা। আমার দেশ, ফেসিবাদের বানোয়াট পরিসংখ্যান, দায় এড়াতে পারে না বিশ্বব্যাংক, এডিবি ও দেশের সুশীলরা, তিনি আসবেন ফাঁসির কণ্ঠে ঝুলতে, নাহিদ। করতোয়া, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি, টিউলিপ সিদ্দিকে জিজ্ঞাসাবাদ, জাহাজে 7 খুন। আলোকিত বাংলাদেশ, জাহাজে 7 খুনের ঘটনায় তোলপাড়, বাতিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। দৈনিক সংগ্রাম, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে বাংলাদেশের চিঠি। দিনকাল, শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিল বাংলাদেশ, চাঁদপুরের জাহাজে রক্তাক্ত 5 লাশ, হাসপাতালে আরও 2 জনের মৃত্যু। সময়ের আলো, শেখ হাসিনাকে ফেরানো কতটা সম্ভব, মেঘনায় মালবাহী জাহাজের 7 খুন। কালবেলার শিরোনাম, রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ। আজকের পত্রিকা, হাসিনাকে ফেরত চাইল সরকার, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। রূপালী বাংলাদেশ, মেঘনায় 7 মার্ডার, হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, দলবাজ বিচারকের কাছ থেকে কিছুই আশা করা যায় না, সংলাপে আসিফ নজরুল। দৈনিক জনকণ্ঠ, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন গঠন। ইনকিলাব, হাসিনাকে ফেরানোর উদ্যোগ। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু তার আগে আজকে একটি শুভ আনন্দ সংবাদ দিতে চাই। দৈনিক ইত্তেফাক, 72 বছরে চিরনবীন ইত্তেফাক, আজকে ইত্তেফাকের জন্মদিন। ধন্যবাদ আপনাকে। এটা আমার কাছে সুসংবাদ নয়, কারণ মুক্তিযুদ্ধে বাংলা পত্রিকার অপ্রতিদ্বন্দ্বী অপ্রতিরোধ্য ইত্তেফাক ছিল। সেই ইত্তেফাক রাজনৈতিকভাবে ব্যবহার হতে হতে এখন ছোট পত্রিকার একটা হয়ে গেছে। এটা ইত্তেফাক পড়া ছাড়া তখন ভাবতেই পারতাম না। আপনি যথার্থ বলেছেন। আমি একজন কর্মী হিসাবে ইত্তেফাকে আমি 19 বছর কাজ করেছি। তো সেই কর্মী হিসাবে আপনার কাছে এই কথাটা শুনলাম যখন, তখন আমার আমিও নিজেও একটু বিব্রত বোধ করলাম। আজকে এই পত্রিকাটির জন্মদিন, এই 72 বছরের পত্রিকাটির আজকের যে চেহারা, সেই চেহারাটা তো আরো একটু অন্যরকম হতে পারত না। দেখেন, আমিও ইউনিভার্সিটিতে ইত্তেফাকের সংবাদদাতা ছিলাম। আমার ওই কারণেই কিন্তু আমার এই সংবাদপত্রে আসা। আমি ফিজিক্সের ছাত্র, সুতরাং ইত্তেফাকের প্রতি আমার দুর্বলতা হাতে খড়ি বলতে পারেন। আমার একই কথা, আব্দুল রেজা নিউজ এডিটর ছিলেন, তার সার্টিফিকেটও আমার কাছে আছে। তো এই জন্যে পত্রিকাটা এইভাবে আপনার দুর্বল হয়ে পড়বে
এটা অনাকাঙ্ক্ষিত। ধরেন এই পত্রিকাটা দুই একটা পত্রিকায় কাজ করছি, না বাংলাদেশ অবজারভারে কাজ করছি, বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার পরিচয় থেকে মুছে গেছে অবজারভার নাই। ইত্তেফাকটা যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এখন, আমি বলবো আজকে যেসব পত্রিকা বাংলার 2-4টার যে রমরমা অবস্থা, ইত্তেফাক তো 1 নম্বর থাকা উচিত ছিল, কিন্তু এটা মালিক তো এটাকে মালিকদের দ্বন্দ্ব এবং এই পত্রিকাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে এই পত্রিকাটার এই দুর্দশা। একজন কর্মী হিসাবে আজকে এই আনন্দের দিনে আমি আনন্দই বলতে চাই, তার কারণ ইত্তেফাকের কাছেই আমার হাতে খড়ি এবং সাংবাদিকতা জীবনের উজ্জ্বল দিনগুলো আমি সেখানে কাটিয়েছি। আজকে ইত্তেফাকের এই জন্মদিনে চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু পত্রপত্রিকার খবরে আসি। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, আরেকটি পত্রিকা প্রশ্ন করেছে কতটা সম্ভব ফেরানো। দেখেন, চিঠিটা ভারত অ্যাকসেপ্ট করেছে, এই খবরটুকু হয়তো আপডেট আসে নাই, না বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাওয়া গেছে, আপডেট পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফিরানো শেখ হাসিনাকে যেভাবে পার্লামেন্টের ডিসিশনে যেভাবে আশ্রয় দিয়ে রাখছে, এবং আমরা যেটা অনুভব করছি যে শেখ হাসিনার নিরাপত্তা দেওয়ার জন্যে ভারত মরিয়া, যে কোনো কিছু করতে পারে, কিন্তু ভারতের সাথে আমাদের প্রত্যাবর্তন চুক্তি আছে। আপনার 2013 সালে চুক্তি হয়, 2016 সালে আবার সংশোধন হয়, আরো ইজি করা হয়। সেখানে অনেকগুলো ধারা আছে, আমি পড়েছি। সেখানে যেমন প্রথম ধারাতেই আছে, যদি কারো বিরুদ্ধে আপনার মানবাধিকার এবং লঙ্ঘন এবং গণহত্যার চার্জ আসে, তাহলে তাকে চাইলেই যে কোনো দেশে তিনি থাকুক না কেন তাকে ফেরত দিতে হবে, অর্থাৎ মামলার মুখোমুখি করতে হবে। আবার বারণগুলো দেখেন, বারণগুলো হচ্ছে যদি ওই ব্যক্তি যাকে ফিরে আনা হবে, ওই ব্যক্তি যদি যে দেশে পালিয়ে গেছে অথবা যে দেশে অবস্থান নিয়েছে সেই দেশে যদি তার বিচার হয়, তাহলে সেই দেশ ফেরত নাও দিতে পারে। তো শেখ হাসিনার তো ওই দেশে বিচার হচ্ছে না, বরঞ্চ তাকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এক গেল, এটাতেও কিছু হলো না। আরেকটা ধারা আছে যে যদি ওই দেশ মনে করে, অর্থাৎ যে দেশে আশ্রয় নিছে ওই দেশ যদি মনে করে রাজনৈতিক দমনের পীড়নের সম্ভাবনা আছে, হ্যাঁ, এখন হিন্দুস্তান টাইমস এটার একটা বিশ্লেষণ করছে যে সরকারের মোটিভ দেখে কি করতে পারে। সেখানে বলা হয়েছে যে যেহেতু শেখ হাসিনার প্রতিপক্ষ সরকারে আছে, তার যে বিচার হচ্ছে এই বিচারটা তাকে ইন্টেনশনালি তাকে হয়তো ফাঁসি বা জেল দেওয়া হবে, এই কারণ দেখিয়ে ওই সরকার শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে, এই জায়গায় আটকা আছে। তো আমার কনক্লুশন হচ্ছে এই যে শেখ হাসিনা নিয়ে ভারত যে রাজনীতিটা করছে তাতে করে সহসাই তারা ফেরত দিবে বা ফেরত বাংলাদেশ আনতে পারবে, এটা আমার কাছে মনে হচ্ছে না। সময়ের সামনের দিকে কোন পরিস্থিতিতে দাঁড়ায়। আমরা একটু নদীপথ নিয়ে একটু আলোচনা করি। মানে আমাদের সাধারণভাবেই এই আলোচনাগুলো যখন আমরা আসি, নদীপথটা নিয়ে ওই নদীপথে নানা ধরনের সমস্যা হাবিজাবি, এটা খুব একটা আমরা করিও না, হয়ও না। কিন্তু মেঘনা জাহাজে 7 খুন, কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ। এখন প্রশ্ন হচ্ছে নদীপথ কতটা নিরাপদ? দেখেন, এই মুহূর্তে দেশের চুরি ডাকাতি, মব জাস্টিস এগুলো কিন্তু বেড়ে গেছে। তার জন্য আলাদাভাবে নদীপথ কতটা নিরাপদ বলা সারা দেশ কতটা নিরাপদ? আমাদের দেশে নদীপথটা সবসময়ই কিন্তু আমি বলবো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তবে ডাকাতির সাথে নদীপথ অনিরাপদ বেশি ছিল। কারণ হচ্ছে একটা নদীতে যখন মহানদীতে যাইতো, এখন তো নদী শুকিয়ে টুকে ছোট হয়ে গেছে, এই জাহাজটি কিন্তু চরে লঙ্গর করেছিল। আচ্ছা, তখন এখনো এটার ক্লু ধরা যায় না, অনুমান করা হচ্ছে
ডাকাতি করতে এসে তাদেরকে যে যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে তাদেরকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আবার একজন পুলিশ কর্মকর্তার বর্ণনাতে একটু শুনলাম টেলিভিশনে যে কোনো পারিবারিক বিরোধ বা কারো শত্রুতা থেকে হয়তো এটা হতে পারে, এটা সাসপেক্ট হচ্ছে না, হতে পারে, একটা অনুসন্ধানে কি বেরিয়ে আসবে। তবে সবগুলো কি জাহাজে এক পরিবারের লোক ছিল? না, এতগুলো 7-9টা লোক মারা গেল, তো সবগুলোই পারিবারিক কারণে হত্যা হতে পারে। আপনাকে আমি হত্যা করতে পারি বা আমার পরিবারে আরেকজনকে ব্যক্তি, এখানে তো জাহাজের প্রায় সবগুলোকে মেরে ফেলছে। তো সুতরাং এইটা কিন্তু আমার কাছে খুব জোরালো যুক্তি মনে হচ্ছে না। তবে ডাকাতি হতে পারে, এটার যুক্তি কিন্তু আমার কাছে জোরালো মনে হচ্ছে। তবে তদন্ত পরে এটা বোঝা যাবে। তবে একটাই কথা, যে আমাদের নৌপথ একদমই নিরাপদ না, আগেও ছিল না, এখন আরও বেশি অনিরাপদ। কারণ হচ্ছে এইটা আপনি দেখেন ঢাকা শহরে আর্মির ড্রেস পরে আপনার করা, চুরি ছিনতাই এগুলো সব বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। নৌপথে এই বড় ধরনের একটা ঘটনা আমরা শুনলাম। সুতরাং নিরাপদ দিতে হলেই ধরেন পুলিশ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, এদেরকে যে 5ই আগস্টে যে ট্রমাটাইজ হয়ে আছে সেখান থেকে বেরোতে পারছে বলে আমার কাছে মনে হয় না। এবং নৌপথে টহল জোরদার করা উচিত, এছাড়া তো এই মুহূর্তে বলা মুশকিল। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে আলোচনায় কিংস পার্টি। মানে কেন আলোচনায় কিংস পার্টি? এখানে ছোট করে কয়েকটি কথা বিভিন্নজন বলেছেন। ক্ষমতায় থেকে কিংস পার্টি করলে পরিণতি ভালো হয় না, এটা রুহুল কবির রিজভির মন্তব্য। লুটতারাজ করতে পারবে না, তাই জুজুর ভয় দেখাচ্ছে বিএনপি, এটা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের বক্তব্য। এবং কিংস পার্টি নয়, পাবলিকের পার্টি হতে হবে, মাহমুদুর রহমান মান্না বলেছেন। দেখেন, আমাদের অভিজ্ঞতা যেটা বলে সেইভাবে বলতে পারি, এরা কিন্তু ওই নাগরিক কমিটির যে আপনার আহ্বায়ক, তিনি বলছেন যে বিএনপিও কিংস পার্টি, কারণ এটাও সরকারের থেকে হয়েছে। কিন্তু বিএনপির গঠন প্রক্রিয়া আর এখনকার পার্টির গঠন প্রক্রিয়া ছাত্রদেরটা এক নয়। বিএনপি কিন্তু প্রবীণ রাজনীতিবিদ, বিভিন্ন জায়গার থেকে নিচে পেশাজীবী রাজনীতিবিদ সব মিলে, এবং দীর্ঘদিন এই পার্টিটা এক্সারসাইজ করছে। কারণ জিয়াউর রহমান অনেকদিন ক্ষমতায় ছিল, ওই পর্যন্ত পার্টিটা অর্গানাইজ করার সুযোগ পেয়েছে এবং বড় বড় নেতা ছিল ওখানে। আর এই পার্টিটা 1/11 সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কিংস পার্টি করার চেষ্টা করেছিল। শেষে যেহেতু কেউ শোনে নাই, পরে কেছে এ কাজ আমার না, তিনি রণভঙ্গ দিয়ে, তার পার্টির নাম ছিল গণমুক্তি। এদের পার্টির নাম প্রাথমিকভাবে যেটা করা হয়েছে জনমুক্তি, জনশক্তি, গণশক্তি, জনশক্তি। 1, 2 হচ্ছে ছাত্রদের 3জন উপদেষ্টা আছে, 3জন সদস্য উপদেষ্টা আছে, আর বাকিরা পার্টি করতেছে। তো এখন পার্টিরা, এই ছাত্ররা প্রেসার দিলেই, আমরা আগে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবি মেনে নেয় অথবা মানতে বাধ্য হয়। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছে এই ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং এই সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ছাত্ররা। 1, 2 হচ্ছে ছাত্ররা বলে এই ছাত্ররাই দেশকে আপনার পুনর্গঠন করবে, দেশ চালাবে, ইত্যাদি ইত্যাদি। আমার একটা উদাহরণ আছে, সবচাইতে 9 মাসের ট্রেনিং, মুক্তিযুদ্ধ কোড়া যুবক শ্রেণীর সবচাইতে শক্তিশালী এবং ডেডিকেটেড একটা শ্রেণী দিয়ে জাসদ তৈরি হয়। কিন্তু সেই জাসদও কিন্তু এক শ্রেণীর ছিল, যুবক। সিরাজুল আলম খান এরকম একটা আধ্যাত্মিক নেতা ছিল, এখানেও তা আছে। তিনি উপদেষ্টা, যিনি ইউনূস সাহেব বলেছেন যে মাস্টার মাইন্ড। তো এখানেও ওই সিরাজুল আলম খান একজন আছে। তিনি যেমন বলেছেন যে ওই হিমালয় পর্বতের পাদদেশ থেকে এই ভূখণ্ড আমাদের, সাথে সাথে আবার
এটাকে প্রত্যাহার করে নিয়েছে। আমাদের আরো আলোচনা আমি আছে। শেষ করি। তো এই জন্য আমি বলছি যে এরা ছাত্র এবং ইউনিভার্সিটি পাশ করছে, অনেকে করে নাই। এই এক শ্রেণী দিয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করতে হবে। এই এক শ্রেণী দিয়ে রাজনীতি করা কঠিন হবে। অনেক ধন্যবাদ। এবং এটা কিংস পার্টি হিসাবেই খ্যাত হবে, এতে কোনো না, আমরা এত তাড়াতাড়ি বোধহয় এটা বলতে পারি না, অলরেডি হয়ে গেছে। যাই হোক, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই জন্য এই প্রশ্নটা একটু বিব্রতকর ভাবেই করছি আপনাকে। সময়ের ব্যবধানে কোনো মুক্তিযোদ্ধা যদি তার স্খলন হয়, চারিত্রিক স্খলন হয়, সেটাও একটা প্রশ্ন। তিনি যে অন্যায় অবিচার করে থাকেন, সেটাও একটা প্রশ্ন। কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধার গলায় মালা পরিয়ে দেব, এই ধৃষ্টতাটা কেন দেখাচ্ছি? দেখেন, যোদ্ধা নিয়ে আমরা বিতর্ক করতে পারি, কে ভুয়া কে, উনি তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং প্রবীণতম। আপনার চেহারা আমরা ছবিতে দেখেছি। সেটি অপরাধ কেউ আইনের ঊর্ধ্বে না, সে মুক্তিযোদ্ধা হোক, শিক্ষক হোক, যেই হোক, সাংবাদিক হোক। কিন্তু তিনি, যেটা দেখা গেছে যে তাকে যদি ক্রাইম, সে আসামিও আছে, আসামি হলো সরকার দলের সাথে, তার দলের মন্ত্রীর সাথে দ্বন্দ্ব ছিল, সেই কারণে হয়তো ফেরার ছিল সে, এখন ফিরে আসছে। তাহলে সরকারি দলের লোকই তো তাকে জুতো পরানোর কথা, ওই মন্ত্রীর লোকরা, তা কিন্তু পড়ায় নেই, পড়াইছে অন্যরা। তা আমার কথা হচ্ছে যে অপরাধের বিচার হবে, অপরাধীকে, তারপরে একজন মুক্তিযোদ্ধা, তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত যেহেতু, আমি কিন্তু তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলতে পারি না। হ্যাঁ, আপনাকে আমাকে ভুয়া বলতে পারি, কিন্তু সে তো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সে ভুয়া নয়, এবং তার বয়সও বলে তিনি ভুয়া নন। তো সুতরাং তাকে আপনি বিচারের আদালতে সামনাসামনি করতেন, জুতা পরাবেন কেন? হ্যাঁ, এইভাবে অপমান তো একটা সাধারণ নাগরিককেও করতে পারেন না। আচ্ছা, যেমন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আইনের আওতায় আনা হবে যারা এই কাজটা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আমরা দেখলাম কারা করলো, কারা জুতা পড়ালো, কারা কথা বললো। তাহলে কেন এখনো তো কেউ গ্রেপ্তার বা কারো কিছুই হলো না? তাহলে কি এটা কথার কথা দাঁড়াবে নাকি হবে কিছু? এক নম্বর হলো, প্রেস সেক্রেটারি কিন্তু একজন কর্মচারী। জি, কর্মচারীর কথায় গুরুত্ব না দেওয়া ভালো। আচ্ছা, উপদেষ্টা পরিষদ থেকে কেউ বলেছে? বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে। গ্রেপ্তার হয় নাই কেন এখনো? দেখা যাচ্ছে, ভিডিও আছে, সব আছে, দেখা যাচ্ছে তো, হচ্ছে না। তার মানে ডালমে কুচ কালা হয়। যারা জুতো পরিয়েছেন তারা হয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দেখে ভয় পাচ্ছে, অথবা তাদের কাছাকাছি লোক। পরিষ্কার। নাইলে কেন গ্রেপ্তার হবে না? আইনের শাসন কেন প্রতিষ্ঠিত হবে না? আইনের শাসন কেন প্রতিষ্ঠিত হবে না? আপনার সরকার দায়িত্ব, এখন তো সরকারের দায়িত্ব তো নিছে, দেশ পরিচালনার দায়িত্ব নিছে। জুতা মালা পলাইছে, লোকটা কান্না করতেছে, তারা দুঃখ প্রকাশ করেছে, সে আত্মহত্যা করতে চেয়েছে, তাকে মাপ চাওয়ানো হয়েছে, মাপও চাইছে। আপনি জুতার মালা পড়ছে, তার বিচার করাবেন না? অপমান, এইভাবে একটা মুক্তিযোদ্ধাকে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে অপমান করছেন। হ্যাঁ, আমার কথা হলো যে রাজাকারকে অপমান করলেও তো এটা অপরাধ। আপনি বিচারের কাছে দেবেন, বিচারের কাছে। সে আসছে, সে তো আসামি আছে, তাকে তো ওই আগের বিমান মন্ত্রী তাকে আসামি বানায় রাখছে, তাকে কোর্টে দিলেই তো হতো, তাকে আদালতে দিলেই তো হতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম খুবই স্পর্শকাতর। দেশ যারা স্বাধীন করেছিলেন, প্রিয় মুক্তিযোদ্ধা, দেশের গর্ব। অন্যায় অবিচার অন্যায় করলে সেটা আইন আছে, কিন্তু আমরা যে দৃষ্টান্ত স্থাপন করলাম সেটা কি কাঙ্ক্ষিত? মোটেই না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।